একটা শিখতে তোমায় হবেই, তবে ছাড়বো না। আমরাও ছাড়বো না, শিখবই শিখবো, শিখেই ছাড়বো, তাই তো? প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা ইংলিশ গ্রামার A to Z এর ফার্স্ট পার্টটা অলরেডি কমপ্লিট করেছি। সেখানে আমরা কি কি শিখেছিলাম এক ঝলক একটু দেখে নিই। এক ঝলকের মধ্যে আমরা সবটা কভার করতে না পারলেও আমরা তার থেকে যে বেসিক পয়েন্টগুলো আছে সেগুলো ধরে নিয়ে এই এপিসোডটা শুরু করতে পারবো। চলো শুরু করি। প্রথমে আমরা শিখেছিলাম সাউন্ড। সাউন্ড মানে কি? শব্দগুলো কি সবগুলো বর্ণ হয়েছিল? শব্দ থেকেই বর্ণ তৈরি হয় বা লেটার তৈরি হয়, সাউন্ড থেকেই লেটার এসছে। কিন্তু সব সাউন্ড তো আর লেটার নয়। যে বেসিক সাউন্ডগুলো আছে, অর্থাৎ যারা বিশারদ তারা ওই বেসিক সাউন্ডগুলোকে ধরে নিয়ে বা বেছে নিয়ে তার একটা রিটেন ফর্ম দিয়েছে, সেটাই হচ্ছে বর্ণ। অর্থাৎ সাউন্ডের রিটেন ফর্মটাই হচ্ছে, অর্থাৎ ধ্বনি, বাংলায় যেটাকে তোমরা ধ্বনি পড়েছো না, ধ্বনির রিটেন ফর্মটাই হচ্ছে বর্ণ বা লেটার, তাই তো? তো ইংলিশেও এরকম কিছু লেটার আছে, বাংলায়ও এরকম কিছু বর্ণ আছে। তো বাংলায় সেই বর্ণগুলো নিয়ে তৈরি হয়েছিল কি? বর্ণমালা। ইংলিশে কি তৈরি হয়েছে? অ্যালফাবেট। ইংলিশে কি কি বর্ণমালার, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেটের মধ্যে ক রকমের বর্ণ আছে বা লেটার আছে সেটাও আছে, ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, আমরা সেগুলো জানি। আর বাংলায় আছে কি? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ যেরকম আমাদের বাংলায় স্বরবর্ণ কেমন? যেগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজেরাই উচ্চারিত হতে পারে, অর্থাৎ অন্য কারোর সাহায্য লাগে না, যেরকম অ আ, তাই না? এরকম। আর ইংলিশে আছে 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ। এগুলো অন্য কোনো লেটারের সাহায্য ছাড়াই নিজেরাই উচ্চারিত হতে পারে, অর্থাৎ আমরা এগুলোকে উচ্চারণ করতে পারি বলেই এগুলো ভাওয়েল। আর যেগুলো, যে লেটারগুলো বা যে বর্ণগুলো আমরা ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারি না, সেগুলোকেই আমরা কি বলবো? কনসোনেন্ট বলবো। আর বাংলায় কি বলবো? সেগুলোকে ব্যঞ্জন বর্ণ বলবো, তাই তো? বাংলায় কি ব্যঞ্জন বর্ণ? কি? ক খ গ ঘ এরকম। আর ইংলিশে এ ই আই ও ইউ। এই 5টা বাদ দিলে বাকি যে 26টার মধ্যে 21টা থাকবে, সেগুলো আমাদের সব কনসোনেন্ট। তার মধ্যে আবার ডাব্লিউ আর ওয়াইকে বলেছিলাম যেগুলো সেমি ভাওয়েল, অর্থাৎ সেমি ভাওয়েলের মতো কাজ করে, ওইগুলোকে আলাদা নজর দিতে বলেছিলাম। সেগুলো আমরা পরে দেখে নেব বা পরে জেনে নেব। তাহলে এইভাবে আমরা লেটারকে সাজিয়েছিলাম, অর্থাৎ লেটার দিয়ে তৈরি হয়েছিল অ্যালফাবেট। অ্যালফাবেটের পরে আমরা কি চলে গেছিলাম? ওয়ার্ডে চলে গেছিলাম, শব্দ। এইবার কতগুলি লেটার বা কতগুলি বর্ণ যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে, তখন সেটাকে আমরা কি বলি? বাংলায় শব্দ বলি, আর ইংলিশে কি বলি? আমরা সেটাকে ওয়ার্ড বলি। তারপরে ওয়ার্ডের আবার আমরা ভাগ করেছিলাম, ওয়ার্ডগুলো কিভাবে তৈরি হয়েছে, ওয়ার্ডের মধ্যে কি কি আছে। বাংলায় অক্ষর আসে আর দল আসে কথাটা, আমরা সেখানে সিলেবলটা শিখেছিলাম ইংলিশে, তাই তো? সিলেবল যেরকম অ্যালফাবেট। অ্যালফাবেটের মধ্যে কটা পার্ট আছে? অ্যালফাবেটের মধ্যে দেখো 3টে পার্ট আছে। অ্যালফাবেট অর্থাৎ এই যে ওয়ার্ডটা, এর মধ্যে 3টে পার্টে আমরা উচ্চারণ করছি, সেইগুলোকে আমরা বাংলায় দল বলি। কোনো শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি সেগুলোকে আমরা দল বলি, ইংলিশে সেটাকে সিলেবল বলে। তাহলে এর মধ্যে 3টে সিলেবল আছে, সেই জন্য একে ট্রাইসিলেবিক বলেছিলাম। 2টো সিলেবল দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলোকে ডাইসিলেবিক বলেছিলাম বা বাইসিলেবিক। আর যেটা একটা দিয়ে তৈরি হয় সেগুলোকে মনোসিলেবিক বলেছিলাম। এরকম সিলেবল। এই সিলেবলগুলো আমাদের কখন লাগবে? এইগুলোকে আমাদের ওই অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্টের জন্য এগুলো আমাদের কাজে লাগে, উচ্চারণের সুবিধার জন্য, বা এগুলোকে রিদিমে ভাগ করার জন্য বা রিদিমে বিভাজন করার জন্য লাগে। এগুলো বড় হলে অনার্সে থাকে একটা, হ্যাঁ, সেখানে থাকে, সেগুলো আমাদের শিখতে হয়। তাহলে এখন ওটার মধ্যে আমরা যাচ্ছি না। তারপরে নেক্সট পার্টে আমরা শিখেছিলাম এই যে সিলেবলের পরে, ওয়ার্ডের পরে, তারপরে চলে গেছিলাম আমরা ওয়ার্ড দিয়ে তৈরি হয় কি? ওয়ার্ড, অর্থাৎ অর্থপূর্ণ শব্দগুলো যখন আমরা সাজিয়ে গুছিয়ে লিখি, আমরা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারি যে শব্দগুচ্ছ দিয়ে বা শব্দ দিয়ে, সেটাকে আমরা কি বলেছিলাম? বাক্য বলেছিলাম। ইংলিশে সেটা কি ছিল? সেন্টেন্স। তাহলে সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স, যেটা সম্পূর্ণ ধারণা দেবে, সেটাকেই আমরা সেন্টেন্স বলেছিলাম বা বাক্য বলেছিলাম। এখানেই আমরা লাস্ট দিন শেষ করেছিলাম। আজকে আমরা সেন্টেন্স থেকে শুরু করব। সেন্টেন্সটাকে আমাদের অনেকভাবে ভাগ করা যায়। প্রথমেই আমরা সেন্টেন্সের 2টো পার্ট আছে, সেটাকে আমরা দেখিনি। একটা আমরা বাংলায় কি পড়েছি? উদ্দেশ্য আর বিধেয়, মনে পড়ছে? উদ্দেশ্য বিধেয়। ইংলিশে এটাকে কি বলে? সাবজেক্ট আর প্রেডিকেট। কোনো একটা বাক্য, যে কোনো একটা বাক্য ধরো, সেই বাক্যটাকে আগে কে দিয়ে প্রশ্ন করো। ধরো আমরা প্রথমে পড়েছি, ছোটবেলায় পড়েছি রাম বনে ফুল পাড়ে। যদি এটাকে প্রশ্ন করো কে ফুল পাড়ে, বনে ফুল পাড়ে, তুমি উত্তর কি পাবে? রাম পাবে। তাহলে রামটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ বাক্যের মধ্যে যে যাকে উদ্দেশ্য করে ওই বাক্যটা হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট। আর বাদ বাকি অংশটুকু কি করে বা কি দিয়ে প্রশ্ন করলে যে অংশটুকু বা পরবর্তী যে অংশটুকু, অর্থাৎ সাবজেক্টটুকু বাদ দিলে যে অংশটুকু পাওয়া যাবে, সেটাকে প্রেডিকেট বলে। তাহলে সাবজেক্ট প্রেডিকেট শিখে নিলাম, এর মধ্যে আর বিশেষ কিছু নেই। আচ্ছা, সাবজেক্ট প্রেডিকেটের পরে আর একটা যেটা আমাদের লাগবে, শিখতেই হবে, অর্থাৎ ইংলিশ গ্রামার। ইংলিশ যদি আমাদের ঠিকঠাকভাবে
মজবুত করতে হয় তাহলে আমাদের গ্রামার শিখতেই হবে। ঠিক এরকম শিখতে তোমায় হবেই তবে ছাড়বো না, আমরাও ছাড়বো না, শিখবই শিখবো, শিখেই ছাড়বো, তাই তো? তো ইংলিশ গ্রামার যখন আমাদের শিখতেই হবে তাহলে পার্ট বাই পার্ট শিখে নেওয়াই ভালো। তো ইংলিশ গ্রামারের মধ্যে প্রথম যেটা, অর্থাৎ আমাদের ভয়েস চেঞ্জ করতে লাগে, ন্যারেশন করতে লাগে, টেন্সের বেলায় লাগে, সমস্ত জায়গায় আমাদের কাজে লাগবে, সেই জিনিসটা আজকের থেকেই শুরু হচ্ছে। অর্থাৎ সেন্টেন্সের একটা ভাগ যে বিভাজনটা আমাদের সব সময় কাজে লাগবে সেটা দিয়েই শুরু করছি সেন্টেন্সের। অর্থাৎ আমরা সেন্টেন্সের ভাগগুলো একটা যেরকম করলাম, সাব সেন্টেন্সের পার্ট করলাম, এইবার সেন্টেন্স কত প্রকারের হতে পারে, একটা গঠন অনুসারে হতে পারে, সেটাকেও আমাদের করতে হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেটা একটু দূরের বিষয়। সেটার মধ্যে ক্লজ চলে আসবে, ফ্রেজ চলে আসবে, এইসব জিনিসগুলো এখন আপাতত সরিয়ে যাচ্ছি। যে পার্ট দিয়ে আমাদের শুরু করলে সুবিধা হবে সেই পার্টটায় যাচ্ছি, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্স প্রথমে আছে অ্যাসার্টিভ। সেন্টেন্স কত প্রকারের আছে দেখে নিই। অ্যাসার্টিভ মানে বর্ণনাত্মক বা স্টেটমেন্ট, বর্ণনামূলক যে বাক্যগুলো তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি তুমি বলো আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই রিড ইন, হ্যাঁ ঠিক আছে, তো এইগুলো কি হবে, এগুলো বাক্য তো বর্ণনা করছে না, তোমার বর্ণনা দিচ্ছে মাই নেম ইজ ড্যাশ 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 ড্যাশ, তো কি তোমার বর্ণনা দিচ্ছে, তো মাই ফাদার্স নেম ইজ ডিডি, তো কি এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝতে পেরেছো? তাহলে বর্ণনামূলক। যদি আমরা সুভাষচন্দ্র বোসের সম্পর্কে বলি, বা আমাদের দেশ সম্পর্কে বলি, বা একটা নদী সম্পর্কে বলি, এইগুলো সমস্ত কিছুই, সব কিছুই বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, বিবৃতিমূলক। মনে থাকবে অ্যাসার্টিভের পরে আসছে ইন্ট্রোগেটিভ। আমরা প্রশ্ন করি না, সমস্ত সময় জিজ্ঞাসা করি কোথায় গেছিলি রে, কেন গেছিলি রে, কি করেছিলি রে, কি খেলি রে। এই যে প্রশ্ন, যে সমস্ত সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে বা জিজ্ঞাসা চিহ্ন থাকে, সেগুলোকে বলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। বা যে সেন্টেন্সগুলোতে আস্কিং কোশ্চেন, অর্থাৎ আস্ক করা হয়, কোশ্চেন থাকে, জিজ্ঞাসা চিহ্ন থাকে, সেইগুলোকে সব ইন্ট্রোগেট করা বলে বা প্রশ্ন করা বলে, এইগুলোকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে। বোঝা গেছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমাদের। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলো অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি? ইম্পারেটিভ যেগুলো আদেশ, অনুজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, যে সমস্ত বাক্য আদেশ করি না আমরা, কাউকে বলি এই এটা করতো, ওটা করতো, ওটা নিয়ে আয়তো, এটা করলি না কেন, সেটাকে ব্যাখ্যা করে হয়, ওটাকে এইভাবে করলি না কেন, ওইভাবে করলি না কেন, এইভাবে করলে ভালো হয়, সাজেস্ট করা হয়। এই যে বিষয়গুলো আছে সেইগুলো আদেশ একটা আছে, উপদেশ আছে, অনুরোধ আছে, এটা আমাকে একটু করে দাও না প্লিজ। এইগুলো সব অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ। তাহলে এটা 3 নাম্বার, মনে থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে থাকলো অপটেটিভ। অপটেটিভ ইচ্ছা প্রকাশ যেগুলোকে আমরা ইচ্ছা প্রকাশ করি, আমাদের সেই উইশ করি, যেগুলোকে আমরা উইশ করি না, আমরা নিউ ইয়ারে উইশ করলাম, কদিন একদম 1 মাস ধরে তো নিউ ইয়ার, এখন 1 সপ্তাহ ধরে চলে, বেশি দিন চলে না, উইশ করেই চললাম আমরা। তো একেবারে গুড মর্নিংয়ের ঠেলায়, এখন তো মোবাইল খোলার উপায় নেই, সকালবেলা গুড মর্নিংয়ে ছেয়ে যায়। তো এই যে উইশ করা যেগুলো আছে সেইগুলো, তুমি দীর্ঘজীবী হও না, অভিশাপের কথা কেউ বলবো না, অভিশাপ দেবো না, সেটাও কিন্তু উইশ করা, তাই তো? তুমি দীর্ঘজীবী হও, ভালো দিন দেখো, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, ইত্যাদি 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 যা কিছু আছে সব অপটেটিভ সেন্টেন্স। নেক্সট চলে আসি আর একটা। তাহলে 4টে ভাগ আমাদের হয়ে গেল, 4টে ভাগ নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। নেক্সট থাকলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে এক্সক্লেমেটরি, আমরা উরি বাবা তাই পুলিশ কি এত বড়, এই যে চোখ বড় বড় হয়ে যায়, আর আমরা এই চুল খাড়া হয়ে যায়, কান খাড়া হয়ে যায়, নাক খাড়া হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি যা হয়, সেগুলো সব কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা মজা আছে, এক্সক্লেমেশন মার্কটা থাকবে, উপরে একটা টং, নিচে একটা ফোঁটা, এক্সক্লেমেশন মার্ক থাকে। এক্সক্লেমেশন মার্ক দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তো এই গেল সেন্টেন্সের 5 প্রকার। এই 5টার উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু ন্যারেশন করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে, ইত্যাদি 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 ইত্যাদি। তো এই 5টাকে মনে রাখতেই হবে। তো এই 5টা ক্লিয়ার হয়ে গেছে। বেসিক যে সেন্টেন্সের 5 প্রকারের ভাগ আছে, এটা শিখতেই হবে, ধ্যান দিতেই হবে। শিখতে তোমায় হবে তবে ছাড়বো না, আমিও ছাড়বো না। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকে আর বেশি লেংদি করব না। আর যেহেতু টপিকটা আমাদের মনে রাখতেই হবে, তো এখানেই শেষ করছি। নেক্সট দিন আমি হাজির হচ্ছি এই সেন্টেন্সের মধ্যে কি কি প্রকারের ওয়ার্ড হতে পারে তাদের ক্লাসিফিকেশন নিয়ে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখো, মিস করো না কিন্তু কেউ। যদি প্রথম থেকে কেউ আমার সঙ্গে পার্ট বাই পার্ট চলো, কোথাও ভুল হবে না।
এটা এমন হাতি ঘোড়া কিচ্ছু নেই এর মধ্যে। চলো না আমার সঙ্গে, দেখো শিখতে পারি কি না। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি।